আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? কেমন আছো তোমরা? আশা করি সকলেই অনেক ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেকটাই ভালো আছি। তো তোমাদের ভাইদের চোখের মনি গল্পের 8 নাম্বার আর 9 নাম্বার পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। তো চলো বেশি কথা না বলে করি দেরি, চলো আজকের গল্প শুরু করি। নিউ ইয়র্ক। সূর্যটা পূর্ব দিগন্তে এক চিলতে হাসি দিয়ে উদয় হচ্ছে। নিউ ইয়র্ক শহরের মানুষ তাদের কাজের জন্য নিজেকে তৈরি করছে। একটা প্রবাদ আছে, আর্লি টু ব্যাড অ্যান্ড আর্লি টু রাইস মেক্স এ ম্যান হেলদি অ্যান্ড রাইস। এখানকার মানুষ বিখ্যাত সেই প্রবাদে বিশ্বাসী। তারা খুব শীঘ্রই ঘুমিয়ে পড়ে, আবার খুব সকালে উঠে কাজে চলে যায়। এখানকার মানুষ অনেক পরিশ্রমী। আমরা উপরোক্ত প্রবাদটা কতটুকু মানি বলুন তো? আমরা বাঙালিরা শান্তশিষ্ট আরামপ্রিয় মানুষ, বিলাসিতা অলস জাতি। এটা আমার কথা নয়, বাঙালির নারী জাতির অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেনের কথা। আরাম নামক শব্দটা আমরা পেলে সবকিছু ভুলে যাই। বারান্দার রেয়ালিং এক হাতে ধরে আরেক হাতে কফির মগ নিয়ে দাঁড়িয়ে আছে মাসফি। পূর্ব আকাশে সূর্যের দিকে তাকিয়ে কফির মগে চুমুক দিল সে। গভীর ভাবনায় মগ্ন। কত কাজ বাকি আছে তার। শিকদার বংশের বড় ছেলে এবং মাশফিক শিকদারের একমাত্র ছেলে মাশফি শিকদার আরানের চাচাতো ভাই। নিউ ইয়র্কের শহরে নিজস্ব বিজনেস আছে। দেখতে শুনতে সব দিক থেকে মাশাল্লাহ। হাইট 6 ফুটের কাছাকাছি। চোখের মনে দুটো একটু বেশি কালো। গায়ের রং উজ্জ্বল ফর্সা, বেশ ছিমছিম গঠনের। খুব গম্ভীর প্রকৃতির এই ছেলে মাশফি। হাসি নামক বস্তুটা অনেক আগেই তাকে ছেড়ে বিদায় নিয়েছে। যেদিন থেকে ওর ছোট বোনটা আত্মহত্যা করেছে, ঠিক সেই দিন থেকেই হাসি বলে প্রতিশোধের আগুনে জ্বলছে। বিশাল বড় একটা দোতলা বাড়ি, মানুষ মাত্র 5 জন, মাশফি, ঝিকু আর 3 জন সার্ভেন্ট। বডিগার্ড রাখার প্রয়োজন মনে করে না মাশফি, কারণ সে ফাইটিংয়ে একাই 100। কেউ তার সাথে পারবে বলে মনে হয় না। কফির মগে চুমুক দিয়ে উষাকে মারার নতুন প্ল্যান তৈরি করতে ব্যস্ত মাশফি। তখনই পিছনে এসে দাঁড়ালো ঝিকু। মাশফি বলল, এনি ইনফরমেশন ঝিকু? ঝিকু বলল, ইয়েস বস। মাশফি বলল, টেল মি। ঝিকু বলল, আগামীকাল খান ইন্ডাস্ট্রির ওনার মোহাম্মদ জিবরান খান তার ভালোবাসার মানুষ উষার সুস্থতার জন্য একটা বড় করে পার্টি রেখেছে। মাশফি বলল, আইসি। ঝিকু বলল, এখন আমরা এখানে কি করতে পারি যদি বলতেন? মাশফি বলল, নতুন কোনো প্ল্যান বানাতে হবে। ঝিকু বলল, এই ব্যাপারে কি আমরা আরানের সাথে কথা বলবো? আমার মনে হয় আরান আমাদের সাহায্য করতে পারবে। মাশফি বলল, কিন্তু ও তো সবসময় ভেজালে ফেলে দেয়। ওর কাছে 2বার কাজ দিয়ে ব্যর্থ হয়েছি, 3য়বার হারাতে চাই না। গত 2 বছর আগে থেকে আমি আমার বোনের আত্মহত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আমি কুরে কুরে মরছি, কিন্তু আজ পর্যন্ত আমি আমার বোনের জন্য কিছুই করতে পারলাম না। ঝিকু বলল, যদি কিছু মনে না করেন বস, আমি একটা কথা বলি, আপনি পারমিশন দিলেই হবে। মাশফি বলল, বলো। ঝিকু বলল, আপনি কি শিওর আপনার বোন মির্জাদের জন্যই আত্মহত্যা করেছে? এমনও তো হতে পারে আপনি যা জানেন বা শুনেছেন তা ভুল। আমার জানা মতে মির্জারা কারো কোনো ক্ষতি করে না, আর যদি কারো ক্ষতি করেও তাহলে তার পিছনে অবশ্যই কোনো কারণ থাকে। মির্জা বংশের ছেলেরা কখনো কোনো ভালো মানুষের ক্ষতি কখনোই করতে পারে না। ঝিকুর কথা শুনে মাশফি রেগে হাতের মগটা ফ্লোরের কাছে ছুঁড়ে মারলো। তারপর ঝিকু শার্টের কলার ধরে দাঁতে দাঁত চেপে বলল, তার মানে তুমি বলতে চাইছো আমার বোন খারাপ ছিল, তাই ওরা আমার বোনকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছে? ঝিকু বলল, বস, আমি কথাটা সেভাবে বলিনি যেভাবে আপনি ভাবছেন। মাশফি বলল, তাহলে কিভাবে বলছো? ঝিকু বলল, বস, অনেক সময় আমাদের দেখার মাঝেও ভুল থাকে। আমরা অন্যের থেকে যা শুনি তা 100% সত্যি হয় না, কারণ আমরা প্রত্যেকে আলাদাভাবে নিজস্ব ভঙ্গিতে নিজস্ব ভাষায় বর্ণনা করি। একটা কথা সত্যি থেকে মানুষের কাছে ঘুরতে ঘুরতে এমন পর্যায়ে যায় সেখানে সত্যিটার কোনো ছিটে ফোটাও থাকে না। তাই বলে কি আমরা কাউকে বিশ্বাস করব না? না, ব্যাপারটা এমনটা নয়, বরং কাউকে বিশ্বাস করার আগে যাচাই বাছাই করে নেবেন। সত্যি কিন্তু একটাই থাকে, আর মিথ্যার ডালপালা কিন্তু বিস্তৃত। তবে মনে রাখবেন বস, জয় কিন্তু সত্যিরই হয়। মাশফি ঝিকুর কথার মর্ম বুঝে ওর কলারটা ছেড়ে দিল। চোখ দুটো ছোট ছোট করে মুখের মধ্যে চিন্তার ভাব ফুটিয়ে তুলল। তারপর মাশফি বলল, তবে কি আমি যা জানি তা সত্যি নয়? আমার বোনের মৃত্যুর আগে যে করা ভিডিওটা সেটা কি মিথ্যে? ঝিকু বলল, বস, এমনও তো হতে পারে ম্যাম জীবিত থাকতে কেউ এই ভিডিওটা এরকম ভাবে বানিয়ে রেখেছিল। আচ্ছা বস, যে আপনাকে এই ভিডিওটা পাঠিয়েছিল তাকে কি আপনি চেনেন? মাশফি বলল, না তো, একটা আননোন নাম্বার থেকে কেউ এই ভিডিওটা সেন্ড করেছে। পরে আমি সেই নাম্বারে 1000বার ট্র্যাক করেছি, কিন্তু সিমটা বন্ধ করে দিয়েছে। লোকেশন ট্র্যাক করার চেষ্টা করেছি, কিন্তু খুঁজে পাইনি। ঝিকু বলল, আপনি সত্যি যাচাই না করে একটা আননোন নাম্বারে দেখা ভিডিওর উপর ভিত্তি করে মির্জাদের উপর প্রতিশোধ নেওয়া কি আদৌ ঠিক হয়েছে বস? মাশফি বলল, আমি এমন করে তো তোমার মতো ভেবে দেখিনি ঝিকু।
তাহলে আমি জানবো কি করে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা? জিকো বলল, 1000 মানুষকে জিজ্ঞেস করে আপনি যদি সবার মধ্যে একটা কথা পান তাহলে সেটাই সত্য। তবে সত্য নামক বস্তুটা অনেক দামি, তাই তো তাকে মাঝে মাঝে খুঁজে বের করতে অনেক কাঠখড় পোড়াতে হয়। যত কষ্টই হোক সত্য একদিন নিশ্চয় বের হবে, কারণ তার যে পাওয়ার সে 1000টা মিথ্যার মাঝে নেই। আপনি সত্যটাকে যত ঘুরিয়ে ফিরিয়ে দেখবেন, খুঁটিয়ে দেখবেন, সত্য কিন্তু একটাই থাকবে, আর মিথ্যাকে ঘুরিয়ে পেঁচিয়ে 1000টা হয়ে যাবে। এখনো সময় আছে বস, আপনি ম্যামের মৃত্যুর আসল রহস্য খুঁজে বের করুন। আমার বিশ্বাস ওনার মৃত্যুর পিছনে অনেক বড় একটা কারণ রয়ে গেছে, সেটা আমাদের সবার অজানা। মাসপি বলল, আমি কি তাহলে কোনো ভুল করেছি জিকু? জিকু বলল, সেটা তো আমি বলতে পারবো না বস, তবে আসল রহস্যটাকে আপনাকে উদ্ঘাটন করতে হবে। আপনি কোনো নিরপরাধ মানুষকে মারতে পারেন না বস। মাসপি বলল, তুমি আমাকে আরো আগে এইভাবে বলো নাই কেন? আমি তো বোনের মৃত্যুর প্রতিশোধে এতটাই অন্ধ হয়ে গিয়েছিলাম যে আমার কোনো দিক বা সোর্স ছিল না। জিকো বলল, আসলে বস আমি অনেকবারই বলতে চেয়েছিলাম, কিন্তু আপনি শুনতে চাননি। প্লিজ বস, যা করার করেছেন, এবার না জেনে শুনে কোনো মির্জাদের কোনো ক্ষতি করবেন না। এখন কি করবেন বস? মাসফি বলল, এখন আমি আমার প্ল্যান মোতাবেক আগাবো। আমার বিশ্বাস আমি আসল নাটের গুরুকে খুঁজে পাবো। আমার মনে হচ্ছে সেও মির্জাদের ক্ষতি করতে চায়, তাই আমাদেরকে দাবার গুটি বানিয়েছে। জিকো বলল, আমারও তাই মনে হচ্ছে বস, এর পেছনে অন্য কেউ আছে। মাসফি বলল, আমরাও দেখি ওর পিছনে কে আছে। শোনো জিকু, আগামী প্ল্যান আমরা ঠিকই করব। ওষাকে মারার, তবে বাস্তবায়ন করব না। আমার বিশ্বাস আমাদের জালে সে অবশ্যই ধরা দিবে। তুমি আরানকে সব জানিয়ে দিও। আমার বিশ্বাস ওর মাধ্যমে প্ল্যানের কথা জেনে যাবে, আর তাকে ধরতে আমাদের ব্যাগ পেতে হবে না। আমার তো মনে হচ্ছে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের হবে। জিকু বলল, প্ল্যানটা কি বস? মাসপি বলল, শোনো তাহলে। মির্জা কোটির বিকালে ছাদে 2 হাত গুজিয়ে দাঁড়িয়ে আছে ঈশান। ঈশান বলল, আজকাল নোহার প্রতি বেশ দুর্বল লাগছে তার। এক মুহূর্তের জন্য চোখের আড়াল করতে মন চায় না। হঠাৎ দেখলো নোহার ওড়নাটা রেলিং থেকে কিছুটা দূরে গাছের সাথে বেজে আছে। সেটা নামাতে রেলিং এর উপরে উঠতেই সেখানে উষার আগমন। উষা বলল, কি করছিস ছোট ভাইও? আরে দাঁড়া, পড়ে যাবি তো, নিচে নাম বলছি। ঈশান বলল, মরে যাব। উষা বলল, এই 2 তলা থেকে লাফ দিয়ে কিচ্ছু হবে না, মানুষ 10 তলা থেকে লাফ দিয়ে কিছু হয় না, আর তুই এই 2 তলা থেকে লাফ দিয়ে মরবি না। হাসালি তুই? এক কাজ কর, 20 তলা থেকে লাফ দিস, তাহলে সোজা নিচে থেকে উপরে ফিট হয়ে যাবি। ঈশান বলল, বকবক না করে শর্ত। উষা বলল, মরতে চাইলে তোকে আমি আইডিয়া দিতে পারি। তুই এক কাজ কর, বাজার থেকে ইঁদুর মারার বিষ এনে খেয়ে নে। ঈশান বলল, কি বললি তুই? রেগে কথাটা বলল। উষা বলল, আইডিয়াটা তোর পছন্দ হলো না। অবশ্য হবে কি করে বলতো? আজকাল ইঁদুর মারার বিষয় তো 2 নাম্বার হয়ে গিয়েছে। বিষ খেয়ে ইঁদুরও খুশিতে ছোটাছুটি শুরু করে, আর তুই তো দামরা একটা ষাঁড়ের মতো ছেলে, তোর তো আগে আরো কিছু হবে না। ঈশান বলল, বনু তুই চুপ থাকিস, কিন্তু আমার কিন্তু রাগ উঠছে। উষা বলল, তোর রাগ দিয়ে আমার ঘন্টা হবে, যা ভাগ। আমি তোকে এত সুন্দর সুন্দর আইডিয়া দিচ্ছি, আর তুই আমার সাথে কেমন করছিস? ঈশান বলল, তোর ওই রকম বস্তা পচা আইডিয়া তোর কাছে রেখে এখান থেকে ভাগ। উষা বলল, ভাইও তুই এখানে না মরে ফ্যানের সাথে ঝুলতে পারিস। অবশ্য বেচারা ফ্যান তোকে নিয়ে পড়ে যাবে, তুই যে হাতি। ঈশান বলল, আমি যদি এখান থেকে পড়ে যাই তাহলে তোকে আছাড় দিয়ে রোদে শুকাতে দেব। উষা বলল, এই জন্যই তো বলে মানুষ কারো উপকার করতে নেই। আমি তোকে মরার জন্য এত সুন্দর আইডিয়া দিচ্ছি, আর তুই আমার সাথে খারাপ ব্যবহার করছিস। আমি বড় ভাইওকে বলে দিব তুই আমাকে বকেছিস। ঈশান বলল, আমি বললে তুই মনে হয় অনেক খুশি হবি। উষা বলল, অনেক খুশি হব, আমাকে জ্বালানোর কোনো মানুষ থাকবে না। ঈশান বলল, তোকে যে আমি বিয়ে দিব কবে, আর তোকে যে এই বাড়ি থেকে কবে বিদায় করতে পারবো, সেই দিনে আমি শান্তি পাবো। উষা বলল, তুই আমায় এমন কথা বলতে পারলি ভাইও? উষা ঠোঁটে ঠোঁট চেপে ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করে দিল। ঈশান বোনের কাণ্ড দেখে অবাক। ঈশান বলল, যাক বাবা, মাত্রই তো আমাকে কত কিছু বলল, তাতে দোষ নেই, আর আমি একটা বিয়ের কথা বলতেই কান্না শুরু করে দিয়ে সমুদ্র বানিয়ে ফেলেছে। উষা বলল, তুই আমায় একটুও ভালোবাসিস না, ভালোবাসলে এসব কথা কখনো বলতে পারতি না। ঈশান রেলিং থেকে নেমে বোনকে জড়িয়ে ধরলো। বেচারি উষা এর মধ্যে চোখ মুখ লাল করে ফেলেছে। ঈশান বলল, আমি তো এমনিই বলেছি, আর তুই কে থেকে কি ভেবে নিলি? যা, তোর জামাইকে আমাদের ঘর জামাই করে রেখে দিব। উষা বলল, ইস শক্কত, আমি ঘর জামাই নিয়ে থাকবো না। ঈশান ওর বোনকে ছেড়ে দিল। উষা চোখ মুখ মুছে স্বাভাবিক হলো। ঈশানের হাতে নোহার ওড়না দেখে ভ্রুকুচকে উষা জিজ্ঞেস করলো। উষা বলল, কিরে, তুই মেয়েদের ওড়না দিয়ে কি করিস ভাইয়া? তোর কি মাফলারের অকাল পড়লো নাকি? ঈশান বলল, ওহ, এটা নোহার ওড়না।
বেচারি ছাদে রোদ দিতে গিয়েছিল, বাতাসে উড়ে গাছের ডালে বেজে গিয়েছিল, সেটা আনতেই রেলিং এ উঠেছিলাম। উষা বলল, তুই তো দেখছি অনেক কেয়ার করিস নোহার, তা এখনো বলতে পেরেছিস নাকি ডুবে ডুবে জল খাচ্ছিস? ঈশান মুখ গোমরা করে বলল, এখনো পারিনি। উষা বলল, আমি তোকে সাহায্য করতে পারি, তবে একটা শর্ত আছে, আমি যা চাইবো তা তোকে দিতে হবে। ঈশান বলল, এখনো ঘুষ নিবি? উষা বলল, ঘুষ কোথায় দেখলি এটা তো আমার পারিশ্রমিক। ঈশান বলল, আচ্ছা দিব, তবে যদি নোহা তোর আইডিয়ায় পটে যায় তাহলে, নইলে তোর কপালে কাঁচকলা জুটবে। উষা হাসতে হাসতে বলল, তোকে কে আইডিয়া দিবে? আমি তো তোর থেকে কথা বের করলাম, আমি এখন বড় ভাইকে গিয়ে সব বলে দিব। তুই আমাকে ওই জেব্রা নাকি কি যেন একটু ভেবে বলল, ও মনে পড়েছে, জিব্রান ওর সাথে জোর করে পাঠিয়ে দিয়েছিলি, সেটা শাস্তি এটা। তখন খুশিয়ে দাঁত কেলিয়েছিলি তুই। আমিও মনে মনে পণ করেছিলাম তোকে কি পানিশমেন্ট দেওয়া যায়, এখন আমি পেয়ে গেলাম। ঈশান বলল, তবে রে ফাজিল মেয়ে, দাঁড়া তুই। তার আগেই উষা ছুটে চলে গেল। উষার পেছনে পেছনে ঈশানও ছুটল। ওদের এরকম কাণ্ড দেখে কে বিশ্বাস করবে যে এদের বিয়ের বয়স হয়ে গিয়েছে? রাতে সবাই ভাই বোন একসাথে বসে টিভিতে নিউজ দেখছে। উষা, ঈশাত, ঈশান তিনজন মিলে টম অ্যান্ড জেরি দেখছে। মারামারি শুরু করেছে, তিনজনের হাতে সোফার বালিশ। ঈশাত পেছন দিয়ে উষার মাথায় একটা টোকা মারলো। উষা ভাবলো এটা ঈশান দিয়েছে, তাই দুটো করে ঈশানের পিঠে ঘুষি মারলো। ঈশান বলল, কিরে তুই আমাকে মারলি কেন? উষা বলল, তুই আমার মাথায় টোকা মারলি কেন? ঈশান বলল, আমি তোকে কখন টোকা মারলাম? উষা বলল, মিথ্যা বলিস না। ব্যাস শুরু হয়ে গেল দুজনের বালিশ যুদ্ধ। ঈশাত মুখ টিপে হাসছে। ঈশান বলল, আমি তোকে টোকা মারিনি। উষা বলল, না তুই মেরেছিস। ঈশান বলল, এটা ঈশাতের কাজ, দেখ ও মুখ টিপে হাসছে। উষা বলল, আবারও সেজু ভাইয়ের নামে মিথ্যা বলিস? ঈশান বলল, তুই তাকিয়ে দেখ, ঈশাত হাসছে। উষা তাকিয়ে দেখলো ঈশাত হাসছে। ওর আর বুঝতে বাকি রইল না যে এই কাজটা ঈশাতের। বালিশ নিয়ে ছুট লাগালো তার পিছনে। ঈশাত পুরো ড্রয়িং রুমে চক্কর মারছে। ওর পিছনে উষা আর উষার পিছনে ঈশান। ওদের কাণ্ড দেখে অটোমেটিক চোখ দিয়ে টপ করে পানি পড়ে গেল নোহার। নোহা বলল, সত্যি ভাই বোনের সম্পর্কটা কতটা মধুর, এত বড় হয়ে গেছে, তারপরও তাদের মাঝে বাচ্চামাটা যায়নি। এখনো মনে হয় সেই ছোট ছোট বাচ্চা। আমার ভাগ্যটাই খারাপ, ভাইদের স্নেহ ভালোবাসা এটা কি সেটা তো জানলামই না। ওনাদের ভাই বোনের বন্ডিংটা দেখে আমার মাঝে মাঝে হিংসা হয়, যদি আমারও এরকম একটা ভাই থাকতো। মনে মনে কথাগুলো বলল। আদিল বলল, কিরে তোরা কি শুরু করলি? উষা বলল, আমরা কিছু শুরু করিনি, সবকিছু শুরু করেছে এই সেজু ভাইও। অর্ণব বলল, বনু সাবধানে, পড়ে গেলে ব্যথা পাবি। ঈশাত বলল, আমি কিছু করিনি, সব দোষ এই শানের। ঈশান বলল, আরেকবার মিথ্যা বললে তোর মাথা ফাটিয়ে ফেলবো। উষা বলল, দাঁড়াও, আজকে মেজো ভাইও, তোমাকে আজকে চাটনি বাড়াবো। তিন ভাই বোন অলিম্পিকের দৌড় প্রতিযোগিতায় নাম দিয়েছে, কে কার হাত থেকে বাঁচবে সে চিন্তায়। আজকাল রান্না সহ আজ অনেক কাজই নোহা নিজের হাতে করে। কোনো জিনিস চুরিতে দূরে থাক, আজ পর্যন্ত ওদের না বলে কোনো কিছুতেই হাত লাগায়নি। নোহার কাজে ওরা সবাই অনেক খুশি। আর ঈশান তো নোহার দেওয়া নাই। নোহা চা নিয়ে আদিল আর অর্ণবকে দিল। নোহা বলল, ভাইয়া আপনাদের চা। অর্ণব বলল, ও নোহা দাও। আদিল বলল, ধন্যবাদ বোন। আদিলের মুখে বোন ডাকটা শুনে নোহার চোখে পানি চলে এলো, যা দুই ভাইয়ের চোখ আড়াল করলো না। অর্ণব বলল, কি হয়েছে নোহা, তুমি কাঁদছো কেন? নোহা বলল, কই কিছু না তো ভাইয়া। অর্ণব বলল, তুমি আমাদের বোনের মতোই, বড় ভাইও মেঝো ভাইও বলে ডাকতে পারো আমাদের। নোহা বলল, আমি আমতা আমতা করে বলল। আদিল বলল, হ্যাঁ বোনো, তুমি আমাদের ভাইও বলে ডাকবে, তোমার কি আপত্তি আছে? নোহা বলল, না না ভাইও। অর্ণব বলল, তোমার কি এখানে থাকতে কষ্ট হচ্ছে? নোহা বলল, না না ভাইও, আপনাদের মতো ভাই যাদের কাছে আছে তারা আবার কিসের কষ্ট থাকতে পারে। আদিল বলল, তোমাদের যা লাগবে আমাদেরকে বলতে পারো, যাও গিয়ে এখন নিজের জন্য এক কাপ চা নিয়ে এসো, আর আমাদের সাথে চা খাবে এখন। নোহা বলল, আচ্ছা। নোহা রান্নাঘরে গিয়ে ইচ্ছে মতো কাঁদতে লাগলো, তবে সেটা দুঃখের নয়, বরং খুশির। অনেকক্ষণ কেঁদে মনটা হালকা করে নিল। তারপর মুখে পানির ঝাপটা মেরে চা নিয়ে ভাইদের সামনে হাজির হলো। নোহা যেই নিচে বসতে যাবে তখনই আদিল বলে উঠল, আরে তুমি নিচে বসছো কেন? নোহা বলল, আমি নিচে ঠিক আছি। অর্ণব বলল, ভাইদের কথা মানবে না নোহা, সোফায় বসো। নোহা চা নিয়ে সোফায় বসে পড়ল। ভাবতে লাগলো, সত্যি এই বাড়ির মানুষগুলো কত বেশি ভালো। উষা, ঈশাত, ঈশান তিনজনে চক্কর মারতে মারতে ক্লান্ত হয়ে পড়েছে। বেচারা ঈশাত উষা ও ঈশানের হাতে ঢের মার খেয়েছে। সার্ভেন্টরা রাতের খাবার রেডি করছে। হঠাৎ সদর দরজায় কলিং বেজে উঠল। অর্ণব বলল, এমন সময় কি আসলো? নোহা বলল, আমি দেখছি। আদিল গিয়ে দরজা খুললো, আর দরজার অপর পাশে ব্যক্তিটাকে দেখে অবাক হয়ে তাকিয়ে রইল। আদিল গিয়ে দরজা খুলে দিল। দরজার অপর পাশের ব্যক্তিকে দেখে অবাক হয়ে তাকিয়ে রইল। কখনো ভাবিনি তার সাথে দেখা হবে, এত বছর পর প্রিয় মানুষটার সাথে দেখা।
আদিল বলল, কেমন আছিস দোস্ত? অপর পাশের ব্যক্তিটা আদিলকে জড়িয়ে ধরলো। দরজার অপর পাশে দাঁড়িয়ে আছে আদিলের কলেজ জীবনের বন্ধু সৃজন ও তার ভাই। সৃজন আদিলের সমবয়সী, কানাডা নিজস্ব বিজনেস আছে, সেখানেই থাকে। গায়ের রং শ্যামলা বর্ণের, উচ্চতা 6 ফিট। সিয়ামের বয়স 24 বছর, ভাইয়ের মতোই উঁচা লম্বা, তবে গায়ের রংটা চাপা ফর্সা। ভাইয়ের সাথে কানাডা থাকে, এখন এইখানে একটা ডিল করতে এসেছে বাংলাদেশে। সৃজন বলল, আমাদের খবর কে রাখে? গরিবের খবর কি কেউ নেয় নাকি? আদিল বলল, কোথায় ছিলে এতদিন? তোকে কোথায় কোথায় খুঁজেছি তোর ধারণা আছে? সৃজন বলল, কত খুঁজেছিলি তার নমুনা তো দেখলামই। 2.5 বছর যাবৎ তোর কোনো কথা নেই, তোর সাথে কোনো যোগাযোগ নেই, তোর কোনো খোঁজ খবরও নেই। কত কষ্ট করে সেই সুদূর কানাডা থেকে তোর খোঁজ নিয়ে এইখানে এসেছি। আদিল বলল, এটা কে? সৃজন বলল, এটা আমার ভাই সিয়াম। সিয়ামকে চিনতে পারছিস না তুই? সিয়াম বলল, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আদিল বলল, আলহামদুলিল্লাহ ভালো। কবে আসছিস কানাডা থেকে? সৃজন বলল, সকালের ফ্লাইটে এসেছি। অর্ণব বলল, আদি কে এসেছে রে? অর্ণব এগিয়ে এসে কথাটা বলল। সৃজনকে দেখে অবাক হয়ে গেল, এত বছর পর সৃজন হঠাৎ করে এইখানে এলো। সৃজন বলল, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? অর্ণব বলল, আমি কিছু ভুল দেখিনি তো? আকাশের চাঁদ আজ আমাদের বাড়িতে পা রেখেছে। সিয়াম বলল, কেমন আছেন ভাইয়া? অর্ণব বলল, আরে সিয়াম, কত বড় হয়ে গেছো দেখছি, সেই কতটুকু দেখেছিলাম, কেমন আছো? সিয়াম বলল, আলহামদুলিল্লাহ ভালো। আদিল বলল, বাইরে দাঁড়িয়ে থাকবি নাকি ভিতরে ঢুকবি? সৃজন বলল, ভিতরে আসতে দিবি না, বাইরে থেকেই তাড়িয়ে দিচ্ছিস? আদিল বলল, আমি সেরকম কথা বলেছি? আগের মতোই রয়ে গেছিস, একটুও বদলালি না। হাসতে হাসতে সৃজন আর সিয়াম ভিতরে ঢুকলো। সোফায় বসে ঈশাদ, ঈশান, উষা বোঝার চেষ্টা করছে কে এসেছে। ঈশাদ বলল, এটা তো সৃজন ভাইয়া মনে হচ্ছে। ঈশান বলল, আমারও তো তাই মনে হয়, এত বছর পর আমাদের বাড়িতে। শুনেছিলাম ভাইয়ার সাথে কি যেন ঝামেলা হওয়ার পর কানাডায় চলে গিয়েছিল। ঈশাদ বলল, এস এ গ্রুপ অফ কোম্পানির ওনার সৃজন ভাই কানাডায় নাকি খুব ভালো পজিশনে আছে, সাথে কি তার ভাই সিয়াম নাকি? ঈশান বলল, ভাইয়ের সাথেই কানাডায় থাকে, শুনেছি 2 ভাই একসাথে বিজনেস সামলায়। উষা বলল, ভাই ওরা এগুলো কে রে? ঈশান বলল, সেজো ভাইয়ের বন্ধু ও তার ভাই। আদিল বলল, ওদেরকে ভিতরে নিয়ে এসে ভাই বোনের সাথে কথা বলে দিচ্ছে। উষার কেন জানি খুব চেনা মনে হচ্ছে এদের, আবছা আবছা চেহারা ওর চোখে বেশি উঠছে। কয়েক মাস আগেও ওদের দুজনকে কোথাও দেখেছে। আদৌ কি এদের কোথাও দেখেছে নাকি মনের ভুল? জিবরানের হাতে কত কাজ আগামীকালের পার্টির জন্য, কতক্ষণ ল্যাপটপে কাজ করে, কতক্ষণ মোবাইলে, কোনটা ছেড়ে কোনটা করবে। বেচারার এখন নাজেহাল অবস্থা, মোবাইলে পার্টির ডেকোরেশন নিয়ে কথা বলছে। জিবরান বলল, আমার সবকিছুতেই কমপ্লিট করা চাই, টাকার চিন্তা আপনাদের না করলেও চলবে, আমি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিব, সাথে ক্যাশও দিয়ে দিব, তবে কাজ আমার সঠিক হওয়া চাই, কোনো ভুল ত্রুটি আমি বরদাস্ত করব না। চারদিকে করা গার্ডের পাহারাও আপনাদেরকে নিশ্চিত করতে হবে, সব জায়গায় সিসিটিভি ফুটেজ থাকা চাই। আর শুনুন, আমি এখন যা বলবো তা মনোযোগ সহকারে শুনবেন, এক ফোঁটাও যাতে আমাদের প্ল্যানে ব্যাঘাত না ঘটে। যা বলতে চাইছিলাম মনে থাকে যেন, কোনো এদিক সেদিক হলে আপনাদের বিজনেস আমি ধুলে মিশিয়ে দিব, সো বি কেয়ারফুল। জিনিয়া খাবার নিয়ে ভাইয়ের রুমে ঢুকলো। একদণ্ড হাফ ছাড়েনি জিবরান। অফিস থেকে ফিরে এসে খাবার না খেয়ে পার্টির ডেকোরেশনের কাজে লেগে গিয়েছে। জিবরান অনেকটা এক্সাইটেড, পার্টিটা নিয়ে। এক্সাইটেড হবে না কেন, আগামীকাল যে সবার সামনে উষাকে সে প্রপোজ করবে। জিনিয়া ভাইয়ের কাজে মিটমিট করে হাসছে। জিনিয়া বলল, কতটা ভালোবাসলে এরকম পাগলামি করতে পারে মানুষ? অর্ণব এক সময় আমার জন্য এমন করত, আমার তো পোড়া কপাল, ভালোবাসার মানুষটাকে পেয়েও হারিয়েছি। অবশ্য দোষটা পুরোটাই আমারই, তখন অর্ণব একটা বাজে পরিস্থিতিতে ছিল, আর আমি স্বার্থপরের মতো নিজের চিন্তা করে ওর হাতটা ছেড়ে দিয়েছিলাম। আমার বিদেশে পড়াশোনার ভোটটা এমন ভাবে ঝেঁকে বসেছিল যে আমি ওর পরিস্থিতির কথা একটুও ভাবিনি, অথচ অর্ণব নিজের কথা না ভেবে আমার পড়াশোনার ব্যবস্থা করে দিয়েছিল। সত্যি আমি অনেক বড় স্বার্থপর, আমার মতো মেয়েকে অর্ণব এখন পাত্তা না দিয়ে ভালোই করছে। আমি কতটা নিচে নেমে গিয়েছিলাম তখন, ওর বোনের সাথে হিংসা করেছি। এই কথাও বলেছি, অর্ণব তুমি আমায় বেছে নিবে, নয়তো তোমার বোনকে। অর্ণব সেদিন সত্যি আদর্শ ভাই হতে পেরেছে, তাই তো সেদিন 4 বছরের ভালোবাসাকে গলা টিপে দিয়ে নিজের বোনকে আপন করে নিয়েছে। সত্যি আমি ক্ষমা পাওয়ার যোগ্য না, কখন আমাকে ক্ষমা করো না অর্ণব। জিবরানের ডাকে হুঁশ ফিরে এলো জিনিয়ার। এতক্ষণ কত কিছু ভাবছিল, সত্যি আমাদের জীবনটা কিরকম যেন ঘোরানো পেঁচানো। জিবরান বলল, কি রে আপু, কি ভাবছিস? নিশ্চয় অর্ণব ভাইয়ের কথা। জিনিয়া বলল, কিছু না, এই নে তোর রাতের খাবার। সারাদিন পেটে মনে হয় না একটা দানা পড়েছে, এত কাজ কাজ করিস কেন? নিজের দিকে একটু খেয়াল দে, বাবা মারা যাওয়ার পর সেই কতটুকু বয়স থেকে বিজনেস সামলাচ্ছিস। জিবরান বলল, আম্মু ঘুমিয়ে পড়েছে। জিনিয়া বলল, আম্মুকে জোর করে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রেখেছি,
সে তো তুই না ফিরলে খাবার খাবে না বলে জিদ ধরে বসেছিল। অনেক কষ্ট করে তাকে সামলিয়েছি, তুই এবার খাবার খেয়ে নে তো। জিবরান বলল, কথাটা ঘোরালি কেন? আমি তোকে কিছু জিজ্ঞাসা করেছিলাম। জিনিয়া বলল, বাদ দে তো সব, জলদি করে খাবারটা খেয়ে নে, তারপর কাজ কর, কালকে তো তোর অনেক কাজ করতে হবে। জিবরান বলল, তুই বরং অর্ণব ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নে, সে তোকে অবশ্যই ক্ষমা করে দিবে। জিনিয়া বলল, আমি যা করছি তা ক্ষমা পাওয়ার যোগ্য নয় রে ভাই। জিবরান বলল, তারপরও তুই চেষ্টা করে দেখতে পারিস, আমার বিশ্বাস সে সব ভুলে ভাইয়া তোকে আপন করে নিবে, তুই তো জানিস সে কেমন। জিনিয়া বলল, ছাড় তো সব কথা। জিবরান বলল, কেন ছাড়বো, এখন আমার কত কাজ জানিস, তোকে অর্ণব ভাইয়ের হাতে তুলে দেওয়া, আম্মুর জন্য এই ঘরে মিষ্টি একটা বউ মানে ওষাকে ঘরে তোলা, তোকে বিদায় না করে তো ওকে আর ঘরে তুলতে পারি না, লোকে নানা কথা বলবে। জিনিয়া বলল, তবে রে পাজি, এই জন্য তোর আমাকে পাঠানোর চিন্তা? জিবরান বলল, হ্যাঁ, বউ ছাড়া আর একা থাকতে ভালো লাগে না। জিনিয়া বলল, ফাজিল কোথাকার, দাঁড়া তুই, তোর দুই কান মূলে এখন ছিঁড়ে ফেলবো। নিজের জন্য আমাকে পাঠানোর চিন্তা? জিবরানের পিছনে পিছনে জিনিয়া পুরো রুমটাই চক্কর দিল। একসময় জিবরানকে ধরেও ফেললো, এক কান টেনে ধরলো জিনিয়া। জিবরান বলল, আপু লাগছে তো, ছাড়। জিনিয়া বলল, একদম কান টেনে ছিঁড়ে ফেলবো বজ্জাত। জিবরান বলল, এই ভোলাবালা মাসুম বাচ্চাটার সাথে এমন করতে পারিস না, সারাদিন দুইটা স্যান্ডউইচ ছাড়া পেটে আর কিছুই পড়েনি, তুই যদি এমন এখন মারিস তাহলে আমি অসুস্থ হয়ে যাব। জিনিয়া বলল, আয় আমি খাইয়ে দিচ্ছি। জিবরান বলল, তুই খাইয়ে দিবি? তাহলে তো আমার নির্ঘাত পেট খারাপ হবে, আগে ভালো করে হাত দিয়ে আসবি, তারপর খাবারে হাত দিবি। জিনিয়া তারপর জোরে কান টেনে বলল, কি বললি তুই? জিবরান বলল, ছাড় আপু, লাগছে তো, তুই আমাকে এভাবে মারলে আমার বউ তো বিয়ের আগেই বিধবা হয়ে যাবে। জিনিয়া মুচকি এসে বলল, ফাজিল। জিনিয়ার কান ছেড়ে দিয়ে ভাইকে খাবার খাইয়ে দিতে লাগলো, শত হোক ওর ছোট ভাই তো। খাবার টেবিলে বসে সবাই একসাথে খাবার খাচ্ছে। ঈশা তো ঈশানের মাঝখানে উষা বসেছে, উষার বরাবরই সিয়াম, আদিল, সৃজান, অর্ণব একসাথে বসেছে। ঈশানের কোনাকুনি নোহা বসেছে, অরূপ এখনো কাজ থেকে ফিরেনি। ঈশান বলল, বোনো দেখতো এটা কি? উষা বলল, কি ওইখানে? উষা অন্যদিকে তাকাতেই ওর প্লেট থেকে ডিম নিয়ে মুখে পরে নিল ঈশান। উষা মুখ ঘুরে প্লেটের দিকে তাকাতেই দেখলো প্লেটে ডিম নেই। উষা বলল, ছোট ভাইও আমার ডিম কোথায়? ঈশান বলল, তোর ডিম মানে? তুই ডিম পারিস নাকি? আগে জানতাম না তো, কোথায় পেরেছিস ডিম? উষা বলল, ভালো হবে না কিন্তু, তুই শুধু শুধু আমার সাথে এমন করছিস, শয়তান বিড়াল হনুমান বাদর। উষা খাবার রেখে দুমদুম করে ঈশানের পিঠে মারতে লাগলো। অন্যদিকে ঈশাত ওর বোনের প্লেট থেকে আস্তে করে গোস্তের টুকরাগুলো নিজের প্লেটে চালান করে দিল। বেচারি উষা তো মারামারিতে ব্যস্ত। উষা ঈশানকে এত মারছে, তারপরও ঈশান ওর বোনের গায়ে একটা টোকাও দেয়নি, চুপচাপ খাবার ও মার খাচ্ছে আর মিটিমিটি হাসছে। ঈশানকে ইচ্ছে মতো মেরে তারপর প্লেটের দিকে তাকিয়ে অবাক। উষা বলল, এ মা, গোস্তের টুকরাগুলো গেল কোথায়? এটা নিশ্চয়ই সেজু ভাইয়া তোমার কাজ। ঈশাত বলল, বাটি থেকে গোস্তের অকাল পড়েছে যে তোরটা নিতে হবে। অবাক হওয়ার ভাব নিয়ে কথাটা বলল। উষা বলল, তোরা কি আমায় শান্তি মতো খেতে দিবি না? ঈশাত বলল, আমি কিছু করিনি। উষা বলল, খাদকগুলো পেটুক কোথাকার, আমার প্লেটে শুধু হামলা করে, দেখিস তোদের পেট খারাপ হবে, আমি দোয়া করে দিলাম। ঈশাত বলল, তুই গোস্ত না নিয়ে আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছিস, বাটি থেকে নিয়ে নে, এত কান্নাকাটি করে চোখের পানি শেষ করার কোনো মানে হয় না। উষা বলল, তুই মিটমিট করে হাসছিস, তার মানে তুই নিয়েছিস, জলদি ফেরত দাও আমার গোস্তগুলো। ঈশাত বলল, ঝাবাক এখান থেকে। উষা বলল, বড় ভাইও সেজো ভাইও, এই শয়তান দুটোকে কিছু বলবে? অর্ণব বলল, ঈশাত শান, কি শুরু করেছিস তোরা? আদিল বলল, বনুকে জ্বালাতন করিস না তো। ঈশান বলল, আমরা কিছু করিনি, ওর চোখ নষ্ট হয়ে গেছে। ঈশাত বলল, পাগল হয়ে গেছে বনু। উষা বলল, তোদের দুটোকে আমি কাঁচা চাবিয়ে খেয়ে ফেলবো, একটু লবণ নিব না, শয়তান দুইটা। ঈশাত ও ঈশান মিটিমিটি করে শয়তানি হাসি দিতে লাগলো। বেশ রাগানো হয়েছে বনুকে। উষার আগে বিড়বিড় করতে করতে খাওয়ায় মনোযোগ দিল। সৃজান ও সিয়াম অবাক হয়ে ওদের ভাই বোনের খুনসুটি ও ঝগড়াগুলো দেখতে লাগলো। নুহা মুচকি এসে খাবারে মনোযোগ দিল। এখন এটা ওদের নিত্যদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে। কিছু সময় পর উষা মনে হলো কেউ ওদের পায়ে স্লাইড করছে, এটা তো ওর ভাইয়ারা জীবনেও করবে না। সামনে তাকাতেই দেখলো সিয়াম ওর দিকে তাকিয়ে হাসছে। উষার বুঝতে বাকি রইল না এই কাজটা কার। কয়েকবার চোখ লাল করে সিয়ামের দিকে তাকালো, তাতেও কাজ হলো না, বরং সিয়াম দাঁত বের করে হেসে আবারও সেম কাজটাই করতে লাগলো। উষা এখন পড়েছে না সহ্য করতে পারছে না কিছু বলতে পারছে। বেশ কয়েকবার অসহায়ের মতো ভাইদের চোখের দিকে তাকালো, ঈশাত ও ঈশানের দিকে তাকালো, কিন্তু তারা আপন মনে খাবার খাচ্ছে, কেউ বোনের দিকে ভ্রুক্ষেপ করছে না। এইদিকে সিয়াম ওর পায়ে স্লাইড করেই যাচ্ছে। উষার এখন প্রচন্ড রাগ হচ্ছে দুই ভাইয়ের উপর। ভাইদের এমন হেয়ালি আর সহ্য হচ্ছে না উষার, তাই রেগে খাবার ছেড়ে উঠে যেতে নিলে ঈশান ও ঈশাত দুই হাত ধরে বনুকে ধরে ফেললো। ঈশান বলল, কোথায় যাচ্ছিস বনু?
উষা বলল আমার ভালো লাগছে না ভাইও, আমাকে ছাড়ো, আমি আমার রুমে যাব। ঈশাদ বলল খাবার খেয়ে নে তারপর যাবি। উষা বলল আমার ভালো লাগছে না, ছাড়ো আমায়। মুখ গোমরা করে বলল। সিয়াম বলল এনি প্রবলেম উষা? শয়তানি হাসি দিয়ে বলল। আদিল বলল কি হয়েছে বনু? অর্ণব বলল বনু কোনো সমস্যা হয়েছে? উষা বলল কিছু হয়নি ভাইওরা, তোমরা খাবার খাও। ঈশান বলল বস তুই। উষা বলল আমি। ঈশান বলল আমি তোকে বসতে বলেছি, এক কথা দুইবার যাতে বলতে না হয়। রেগে করা গলায় কথাটা বলল। ঈশাদ বলল আমরা খাইয়ে দিচ্ছি। উষা বলল আমি খাবো না। ঈশান বলল ঠাটিয়ে চর মারবো, খেতে বস। রেগে কথাটা বলল। উষা মন খারাপ করে বসে পড়ল। ঈশাদ ও ঈশান ওকে খাইয়ে দিতে লাগলো। উষার চোখ দুটো ছলছল করছে, মনে হচ্ছে এক্ষুনি পানি পড়ে যাবে। উষা মাথা নিচু করে চোখের পানি মুছে নিল। সিয়াম টেবিলের নিচ দিয়ে পা দিতে নিলেই ওর পায়ে লাথি মারল ঈশাদ। সিয়াম বলল আউচ। সৃজান বলল কি হয়েছে ভাই? আদিল বলল সিয়াম ঠিক আছো তো? ঈশাদ বলল কি হলো সিয়াম? শয়তানি হাসি দিয়ে বলল। ঈশান বলল একটু বেশি জোরে লেগেছে নাকি? ড্যাডি স্মাইল দিয়ে বলল। তারপর সিয়াম বলল কিছু হয়নি, চেয়ারে ব্যথা পেয়েছি। উষা খেয়াল করলো সিয়াম মাথা নিচু করে খাবার খাচ্ছে। অবাক হয়ে টেবিলের নিচে তাকাতে মুখে হাসি ফুটে উঠল। ঈশা তো ঈশান দুজনে ওর পা দিয়ে উষার পাকে আটকে রেখেছে। সিয়াম পা দিতে নিতেই ঈশাতের পায়ে লেগে গেছে। ঈশা তো ফুটবলের মতো একটা কিক মেরেছে। উষা এবার খুশি মনে ভাইদের হাতে খাবার খেতে লাগলো। খাওয়া দাওয়ার পর্ব শেষ হতেই ঈশা তো ঈশান সিয়ামকে বলল। ঈশাদ বলল সিয়াম এই দিকে এসো। সিয়াম বলল জি বলুন। ঈশান বলল তোমাকে আমরা একটা জিনিস দেখাবো, চলো আমাদের সাথে। সিয়াম বলল ভাইয়া বকবে। ঈশাদ বলল তোমার ভাইয়া কিছুই বলবে না। সিয়াম ওদের সাথে যেতে চাইল না। ঈশাদ তো ঈশান জোর করে দুই ভাই মিলে ওর গলা ধরে উপরে নিয়ে গেল। সৃজান ও অর্ণব আদিল সবাই মিলে এখানে নিচে কথা বলছিল, তাই খেয়াল করেনি ওদেরকে। কিছুক্ষণ পর উপর থেকে সিয়াম ও ঈশান ঠিক যেভাবে গালাগালি করে উপরে উঠছিল, হাসতে হাসতে সিঁড়ি দিয়ে নিচে নামলো। সিয়ামের মুখের একপাশে লাল দাগ হয়ে আছে, ঠোঁটের কোন ফেটে রক্ত পড়ছে, ভালো মতো হাঁটতে পারছে না। সৃজান বলল কি হয়েছে সিয়াম, তুই এরকম করে হাঁটছিস কেন? পায়ে কি হয়েছে? সিয়াম বলল কিছু না ভাইয়া, ওই যে তোমাকে বললাম না তখন চেয়ারের সাথে ব্যথা পেলাম, তাই হাঁটতে পারছি না। ঈশাদ বলল বেশি একটু ব্যথা পেয়েছে, যার কারণে এভাবে ভালোভাবে হাঁটতে পারছে না। অর্ণব বলল কি হয়েছে সিয়াম, আর তোমার মুখে কি হয়েছে? সিয়াম বলল কিছু না। ভাইয়া বাসায় যাবে না? সৃজান বলল হ্যাঁ যাবো তো। সিয়াম বলল চলো তাহলে, আমার জরুরি কাজ আছে। ঈশান বলল উপরের রুমে যা যা হয়েছে তা যদি কেউ জানতে পারে তাহলে এর থেকে 14 বল ডোজ বেশি দিব, মনে রেখো কেমন? কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল কথাটা। ঈশাদ বলল বাই চান্স কেউ যদি জানে, তোমার পা আর পায়ের জায়গায় থাকবে না, পা দুটো কেটে প্যাকেট করে মুড়িয়ে ডাস্টবিনে ফেলে দিব। আস্তে করে কথাটা বলল। সিয়াম বলল কেউ কিছু জানবে না, ভয়ে ভয়ে কথাটা বলল। ঈশান বলল গুড বয়। আদিল বলল কি ফুসফুস করছিস তোরা? ঈশাদ বলল কিছু না ভাইয়া, আমরা সিয়ামকে আবারও আমাদের বাড়িতে আসতে বলছি। সিয়ামের কানের কাছে গিয়ে বলল খবরদার, যদি বেঁচে থাকতে ফের মির্জা বাড়িতে পা দিয়েছিস সেই দিনই হবে তোর শেষ দিন। ঈশান বলল তুই শুধু আমার ভাইয়ের বন্ধুর ভাই বলে জানে বেঁচে গেলি, নয়তো তোকে এখানেই জ্যান্ত পুঁতে ফেলতাম। তোর কলিজা কত বড়, তুই আমার বোনের পায়ে স্লাইড করেছিস। এবার জাস্ট ট্রেলার দেখালাম, পরের বার সোজা অ্যাকশন দেখবি। সৃজান বলল সিয়াম চল তাহলে, আসি ভাইয়া। আসি আদি, ভালো থাকিস আদি। ঈশান আমাদের বাড়ি ঘুরে এসো, এখন তো কতদিন দেশেই থাকবো। ঈশান বলল আবার আসবেন, আমরাও যাব যদি দরকার পড়ে। সিয়ামের দিকে তাকিয়ে মেকে এসে দিয়ে বলল। সিয়াম বলল আমাকে মারার মজা তোদেরকে ঠিকই বুঝতে হবে, তোরাও জানিস না কার গায়ে হাত তুলেছিস। তোদের যদি আমি শেষ করতে না পারি তাহলে আমার নামও সিয়াম না, আমি এর বদলা অবশ্যই নিব, রেডি থাকিস তোরা। মনে মনে কথাটা বলল। সৃজান ও সিয়াম চলে গেল। ঈশা তো ঈশান একে অপরের গলা ধরে উপরে উঠতে লাগলো। উষা চোখ ছোট ছোট করে ওদের সামনে পথ আটকিয়ে আছে। ঈশাদ বলল কি হয়েছে বনো? ঈশান বলল পথ আটকিয়েছিস কেন? সর ঘুমাবো। উষা বলল কি করেছিস তোরা সিয়ামের সাথে? ঈশাদ বলল বেশি কিছু করিনি, শানের রুমে নিয়ে গিয়ে দরজা আটকে দুই ভাই মিলে ইচ্ছে মতো ঘুষি মেরেছি, তারপর ক্রিকেট স্টাম্প দিয়ে ওর পায়ে দুটো কষিয়ে বাড়িয়ে মেরেছি। ওর কলিজা কত বড়, আমাদের সামনে আমাদের বোনের পায়ে স্লাইড করেছে। ঈশান বলল ভাগ্য ভালো তাই পা দুটো ঠিকভাবে নিয়ে বাড়িতে ফিরতে পারলো, যদি তখন তুই আমাকে না আটকাতি তাহলে আমি ওর পা প্যারালাইজড করে ফেলতাম স্টাম্প দিয়ে বাড়ি মেরে। উষা বলল একদম ঠিক করেছিস, এই না হলে আমার ভাইওরা, আমার ভালো ভাইওরা। ঈশান বলল আর পাম দিতে হবে না, এমনি অনেক ফুলে গেছি, শর্ত সামনে থেকে আমি ঘুমাবো। উষাকে সাইড করে দিয়ে তারপর দুই ভাই মিলে রুমে যেতে লাগলো। উষা খুশি মনে দৌড়ে পিছনে দুই ভাইকে গলা জড়িয়ে ধরলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভাইদের চোখের মনি গল্পের 8 নাম্বার আর 9 নাম্বার পর্বটা এইখানে এন্ড করা হলো। তো গল্পটা তোমরা যারা প্রথমতে দেখছো, তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা যে গল্পটা তোমাদের কাছে কেমন লাগছে। আর হ্যাঁ গাইস,
তোমরা যারা যারা চ্যানেলে নতুন এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখবা, যাতে করে পরবর্তী পর্ব অথবা নতুন নতুন কোনো গল্প আসার সাথে সাথে তোমরা দেখতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।